হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আর আজকের ভিডিওটা কিন্তু একটু এক্সট্রা ধামাকা ভিডিও হতে চলেছে। তার কারণটা হচ্ছে আজকে আমি করতে চলেছি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি মানে অজৈব রসায়নের 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত যা যা প্রশ্ন এসেছে সেগুলো সব কটার কনসেপচুয়াল ডিসকাশন। এখন বিষয়টা হচ্ছে এই পিওয়াইকিউ ভিডিওগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকে এক্সট্রিমলি বেনিফিশিয়াল হতে চলেছে, যার ফলে তোমরা বুঝতে পারবে যে একটা চ্যাপ্টারকে ঠিক কিভাবে পড়তে হয়, কতটা পড়তে হয়। তোমরা প্রত্যেকেই জানো এই চ্যাপ্টার থেকে মোটমাট একখানা এমসিকিউ মানে 1 নাম্বার, দুখানা ভিএসএ কিউ মানে 2 নাম্বার, একখানা এসএ কিউ মানে 2 নাম্বার এবং একখানা এলএ কিউ মানে 3 নাম্বার, সব মিলিয়ে 8 নাম্বার পরীক্ষাতে আসে। এখন আজকের এই ভিডিওটার মধ্যে কিন্তু শুধুমাত্র আমরা এমসিকিউ আর ভিএসএ কিউটাকে ডিসকাস করব। আর এই ভিডিওটার মধ্যে যদি 100+ লাইক আর 30+ কমেন্ট পড়ে যায় তাহলেই কিন্তু আমি এসএ কিউ আর এলএ কিউ এর ভিডিওটা পাবলিশ করব। বুঝতেই পারছিস এতগুলো সেগমেন্ট, এত বড় নাম্বার একটা ভিডিওর মধ্যে দেওয়া কিন্তু পসিবল হয় না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর একটা ব্যাপার আছে, তোরা তো এমনি লাইক কমেন্ট শেয়ার করিস না, এটা ওই করানোর একটা বিজনেস বলতে পারিস, বিজনেস বোঝার চেষ্টা কর। যাই হোক, চল আর বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। প্রত্যেকে অবশ্যই দেখতে থাক কিভাবে কনসেপচুয়াল ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে হয়। চলো দেখা যাক প্রথম প্রশ্নটা কি বলে দিয়েছে। 2017 সালের প্রশ্ন বলেছে কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয়। বুঝতেই পারছিস উত্তরটা ক্যালসিয়াম অক্সাইড হবে। যারা যারা এখনো পর্যন্ত এগুলো জানিস না তাদেরকে বলছি এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টটা একবার চেক কর। আমি অ্যামোনিয়ার 1 শট রিভিশন দিয়ে রেখেছি, একবার করে নে, জলের মতো পরিষ্কার হয়ে যাবে চ্যাপ্টারটা। দেখ আমি এটাকে এরকম ভাবে বলি, তোরা যখন ডোরেমন দেখেছিস দেখবি সিজুকা ছিল একটা মাত্র ফিমেল বন্ধুদের ক্যারেক্টার, দেখবি জিয়ান ছিল, সুনিও ছিল, ডেকিসুকি ছিল, আর তার সাথে ছিল নোবেতা। এখন বিষয়টা হচ্ছে জিয়ানের কাছে প্রচুর পাওয়ার ছিল, সুনিওর কাছে প্রচুর টাকা ছিল, ডেকিসুকি পড়াশোনায় ভালো ছিল, কিন্তু সিজুকা কাকে চুজ করেছিল? ডারপোক নোবেতাকে। যদিও ডোরেমনের জন্য করেছিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাই হোক এখানে বিষয়টা বোঝ। এই যে আর্দ্র অ্যামোনিয়া মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, সেটা কিন্তু একটা ক্ষারীয় পদার্থ, একটা ক্ষারধর্মী পদার্থ। এবার এই ক্ষারধর্মী পদার্থের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে একটা আম্লিক পদার্থ রিঅ্যাক্ট করে যেতে পারে, ফলে কিন্তু আমরা আর অ্যামোনিয়াকে পাবো না। তাহলে আমার এই বিক্রিয়াটা করে অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য এত খরচা করার তো কোনো মানেই হয় না যদি অ্যামোনিয়াকেই না পাই। ঠিক সেম ভাবে ফসফরাস পেন্টঅক্সাইড যদি ইউজ করা হতো, ফসফরাস পেন্টঅক্সাইড একটা আম্লিক অক্সাইড, অ্যামোনিয়াকে নষ্ট করে দিত, সেই জন্য এটা ইউজ হয় না। ঠিক একই রকম ভাবে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার সঙ্গে কিন্তু একটা জুতো যৌগ তৈরি করে ফেলে, সেই কারণে এইটাও ইউজ করা হয় না। এই একটা মাত্র যৌগ পড়ে রইল ক্যালসিয়াম অক্সাইড, যেটা নিজেও একটা ক্ষারধর্মী পদার্থ। একটা ক্ষারধর্মী পদার্থ আরেকটা ক্ষারধর্মী পদার্থের সঙ্গে কিন্তু কোনো রকম ভাবে রিয়াকশন করে না বলেই ক্যালসিয়াম অক্সাইডকে এই বিক্রিয়ায় শুষ্ক করার কাজে ইউজ করা হয়। আমি আশা করছি ব্যাপারটা ক্লিয়ার আছে। চল দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। পরের প্রশ্নটা দেখ, 2018 সালের প্রশ্ন কি বলে দিয়েছে। বলে দিয়েছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে। জলীয় অ্যামোনিয়া মানে দাদা, মানে দেখ অ্যামোনিয়ার সঙ্গে জল আছে, এখন অ্যামোনিয়ার সাথে যখন জল মিশিয়ে দেওয়া হয় তখন তৈরি হয় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এই যে একটু আগে বললাম না অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, কেন? তার কারণ এটা যদি বিয়োজিত হয় তাহলে NH4+ আর OH- তৈরি করে। ভাই OH- যদি কোথাও থাকে তাহলে সেটা তো ক্ষারধর্মী হবেই হবে। এখন বিষয়টা বুঝে দেখ, ব্যাপারটা বলছে উৎপন্ন দ্রবণের রং কি হবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখবে অ্যামোনিয়ার যে ধর্মগুলো ছিল তার মধ্যে আমি 1 শট রিভিশন এক্সপ্লেন করেছি। এখানটা অপশনটা যেটা হবে সেটা হচ্ছে গাঢ় নীল বর্ণ। এখন তোকে একটুখানি বিষয়টা বলি, দেখ প্রথমে যেটা হয় সেটা হচ্ছে কপার সালফেটের দ্রবণের মধ্যে আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করি। যখনই যোগ করি প্রথমে একটা বেসিক কপার সালফেট মানে তার সংকেতটা হচ্ছে CuSO4 কমা দিয়ে CuOH এর হোল টুয়াইস, এরকম একটা সংকেত বিশিষ্ট সাদা বর্ণের অধক্ষেপ পড়ে, যেটা তুই কিন্তু এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছিস। তারপরে যদি আমরা এইটার মধ্যে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মিশিয়ে দিই, যেটা তোর প্রশ্নটা করেছে, তখন এই সাদা অধক্ষেপটা পুরোটা দ্রবীভূত হয়ে যায় এবং একটা নীল বর্ণের দ্রবণ তৈরি হয়। কি জন্য জানিস? একটা পদার্থের জন্য। সেই পদার্থটার নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কপার সালফেট, যার সংকেতটা হচ্ছে CuNH3 4SO4। এই যৌগটার জন্যই কিন্তু এই পুরো বিষয়টা ঘটে, এই গাঢ় নীল দ্রবণটা তৈরি হয়। এগুলোকে আরো ডিটেলে জানতে হলে কিন্তু ওই বললাম 1 শট রিভিশন। চলো দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে, আচ্ছা
বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? দেখ তোরা জানিস বিদ্যুৎ খননের সময় প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং যুক্ত হয়ে কিন্তু তৈরি করে নাইট্রিক অক্সাইড বা NO। তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখা যাক, সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের ক্ষারীয় দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? দেখ এই পরীক্ষাটার মাধ্যমে H2S কে শনাক্ত করা হয় এবং এখানটায় কিন্তু একটা বেগুনি বর্ণের বলতে পারিস একটা প্রেসিপিটেড উৎপন্ন হয়। এখন যারা যারা জানিস না ওই বেগুনি রঙের যৌগটা কি, ওই যৌগটার সংকেত হচ্ছে Na4 FeCN5NOS। চল দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? 2023 সালের প্রশ্ন। স্বাভাবিক ব্যাপার, অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইট হয়ে যাবে, কারণ তোরা প্রত্যেকেই জানিস যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট যুক্ত করার ফলে তৈরি হয় দেখ অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2 এবং তার সাথে তৈরি হয়ে যায় NaCl। মানে দাদা এই যে NH4 আর এই যে NO2 পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় NH4NO2 তৈরি করে এবং এই Na আর এই Cl পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে NaCl তৈরি করে। একদম এটা হয়ে যায় প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপের মধ্যে কি হয়, এই যে NH4NO2 আছে সেটা এক্সিস্টিং হিটের কারণে, মানে এইখানে তুই যে হিটটা করছিস এই রিয়াকশনটা করার জন্য আর আলাদা করে হিট করতে হয় না অ্যামোনিয়াম নাইট্রাইটকে, ওই হিটটার মাধ্যমেই বিয়োজিত হয়ে যায় এবং বিয়োজিত হয়ে কি তৈরি করে দেখ এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেন একসাথে মিলে N2 তৈরি করে আর 4টে হাইড্রোজেন 2টো অক্সিজেন আছে, তো মানে 2 অণু জল তৈরি হয়। দেখ 2 অণু জলের মধ্যে 4টে হাইড্রোজেন আর 2টো অক্সিজেন। ঠিক আছে, তাহলে এরকম ভাবেই পরীক্ষাগারের মধ্যে কিন্তু নাইট্রোজেন গ্যাসটা উৎপন্ন হয়ে যায়। ওকে চলো, যারা যারা বলছিলি H2S আর N2 গোটা একদম ডিটেল রিভিশন ভিডিও দিতে যেরকম অ্যামোনিয়ার আছে, তোরা কি ওটা চাইছিস? তাহলে যদি চাস তাহলে আমি অবশ্যই তোর জন্য করে দিতে পারি। চল দেখা যাক, বলে দিয়েছে যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায়। ভাই নেসলার বিকারকের আসল রাসায়নিক নামটা কি সেটা কিন্তু একবার কমেন্ট করে অবশ্যই জানাতে হচ্ছে। আর কোনটা শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়? ভাই অ্যামোনিয়া শনাক্তকরণের কাজে। এর যে প্রেসিপিটেটটা পড়ে, যে অদক্ষেপটা পড়ে, সেটা তামাটে বাদামি কালারের হয়, সবাই কিন্তু জানিস। এটাকে তাড়াতাড়ি করে কমেন্ট করে দেয়, আর ভিডিওটাকে এক্ষুনি লাইক কর ভাই। বুঝতেই পারছিস তো কত এফার্ট দিয়ে করা হচ্ছে। দেখ ছবি টবি সব বানিয়ে সব তোদের জন্য নিয়ে আসা হচ্ছে। এই ছবিগুলো ডিরেক্ট নেট থেকে তুলে দেওয়া যায় না ভাই, কারণ এগুলোর মধ্যে কপিরাইট পড়ে যায়, এগুলোকে অনেকক্ষণ ধরে বসে বসে বানাতে হয়, AI এর সাহায্য নিয়ে করতে হয় এগুলো সব। বাট একটা লাইক তো ডিজার্ভ করি, বল চল লাইকটা কর। দেখ পরের প্রশ্নটা কি দিয়ে দিয়েছে, বলে দিয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে যদি H2S গ্যাস চালনা করা যায় তাহলে কি রং উৎপন্ন হয়? দেখ একদম যদি এক কথায় তোকে আমি বলি তাহলে সবুজ রং উৎপন্ন হয়, কিন্তু তোকে আমি একটা কথা বলছি শোন, এই রিয়াকশনটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের একটা বিজারণ ধর্মের সমীকরণ, ভালো করে পড়ে যাবি এটাকে পরীক্ষার জন্য। দেখ বিষয়টা কি হয় না, H2S একটা খুব ভালো বিজারক পদার্থ। বিজারক মানে দাদা, বিজারক মানে যে অন্যকে বিজারিত করে দেয়। আচ্ছা যে অন্যকে বিজারিত করে সে নিজে কি হয়ে যায়? নিজে জারিত হয়ে যায়। তাহলে H2S এই বিক্রিয়ার ফলে নিজে জারিত হয়ে একটা হলুদ বর্ণের সালফারে পরিণত হয়ে যায়। আর কাকে বিজারিত করলো দাদা? এই যে এটাকে বিজারিত করে K2Cr2O7 কে। কিন্তু শুধুমাত্র K2Cr2O7 নিলে কিন্তু হবে না, একটুখানি তাকে আম্লিক করে নিতে হবে, ওই জন্যই লঘু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেওয়া হয় তার মধ্যে। আচ্ছা দাদা একে বিজারিত করে পরিণত করে কিসে? পরিণত করে কিন্তু দেখ এই সবুজ বর্ণের একটা পদার্থের মধ্যে। এটা কি? এটা হচ্ছে ক্রোমিক সালফেট। সংকেতটা কি? Cr2SO4(3). আমি আশা করতে পারি তোরা কিন্তু এগুলো অলরেডি পড়েছিস, যদি না পড়ে থাকিস আমাকে একবার জানাস, আমি কিন্তু এটাকে করে দেব। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এখান থেকে সবকটা এমসিকিউ কিন্তু ফিনিশ হয়ে গেল। আমরা একদম দেখ 2025 পর্যন্ত করিয়ে দিলাম। এবার দেখা যাক চ এই চ্যাপ্টার থেকে কি কি VSAQ তোদের পরীক্ষাগুলোতে অলরেডি এসে গেছে আর কি কি VSAQ আসতে পারে, চলো দেখা যাক। এবার চল দেখা যাক VSAQ গুলো কি কি দিয়ে দিচ্ছে। প্রথমে 2017 সালের প্রশ্নটা দেখা যাক। বলেছে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। এই প্রশ্নটাকে কিন্তু আরো একভাবে দিতে পারে, তৈলচিত্র কালো হয়ে যায় কেন। যাই হোক, যেটা দিয়েছে লেড নাইট্রেট সেটা হচ্ছে PbNO3(2). এটার একটা তোকে জলীয় দ্রবণ বলে দিয়েছে, সেই কারণে আমি অ্যাকোয়াস নিয়ে নিলাম। এর মধ্যে তোকে বলে দিয়েছে H2S গ্যাস চালনা করতে, ওই জন্য H2SG নিয়ে নিলাম। বুঝতেই পারছো এর ফলে কি হতে চলেছে। লেডের দেখো যোজ্যতা 2, সালফাইডেরও যোজ্যতা 2, সেই কারণে উৎপন্ন হয়ে যাবে দেখো লেড সালফাইড, যেটা কিন্তু কালো বর্ণের একটা অদক্ষেপ হবে, ওই জন্য কালো কালার দিয়ে লিখলাম। আর কি হয়ে যাবে দাদা, 2টো হাইড্রোজেন আছে, 2টো NO3 আছে, তাহলে এখান থেকে তৈরি হয়ে যাবে 2HNO3। এইটা দেখো অপ্রাসঙ্গিক,
তোমার এইটাই কিন্তু উত্তর। ঠিক আছে, তাহলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত আমি লিখে দিলাম। নেক্সট কি বলে দিয়েছে দেখো, এই প্রশ্নটাতে একটু আগে করালাম, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? বুঝতেই পারছিস ভাই, কমলা বর্ণের দ্রবণটা সবুজ বর্ণে রূপান্তরিত হয়ে যায়, তার কারণটাও আমি তোদেরকে বলেছি। নেক্সট প্রশ্ন দেখা যাক, ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহার করা হয়, একটি অ্যামোনিয়া, অপরটি কি? অবশ্যই কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, চল, যারা এগুলো জানিস না, আর এটার তো একটা বিশেষ ট্রিক আছে মনে রাখার, এটা যে দুখানা ধাপ আছে সেটা পুরো মেমোরাইজ করার আমি একটা সুন্দর ট্রিক আমার ওয়ান শট রিভিশনের মধ্যে বলে রেখেছি, সেটা অবশ্যই একটুখানি দেখে নে কমেন্ট সেকশন থেকে। আর একটা বিষয়, ভিডিওটাকে এখনো লাইক না করে থাকলে লাইক করে দে ভাই, একটা কমেন্ট করে জানা ভিডিওটা কেমন লাগছে। চল দেখা যাক পরের প্রশ্নটা। বলে দিয়েছে তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। ভাই বরফ কারখানা হিমায়ক রূপে ব্যবহার করা হয় এটা। পরেরটা দেখি, অথবাতে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। আমি বারবার কথাটা বলছি না, বাট তোকে এখানে একটা কথা বলে রাখি, এইটা কিন্তু আমি একটা ছবি সমেত দেখিয়েছি আমার ওয়ান শট রিভিশনের মধ্যে, একবার গিয়ে দেখে নে। কিন্তু দেখ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে হচ্ছে দাদা AlCl3, আমি বললাম একদম। এর মধ্যে আমাকে দাদা যোগ করতে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কি দ্রবণ বলে দিয়েছে? জলীয় দ্রবণ, ওই জন্য একটা অ্যাকোয়াস লিখি। এর মধ্যে আমাকে কি যোগ করতে হবে? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা দাদা কি হবে? অ্যাকুয়াস নাকি? ভাই জলীয় দ্রবণ তো, তাহলে অ্যাকুয়াসই হবে। এবার দাদা বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন হবে? আমি বলছি দেখ ভাই, এখানে অ্যালুমিনিয়াম আছে আর এখানে হাইড্রোক্সাইড আছে, তাহলে অ্যালুমিনিয়াম আর হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি তৈরি হয়? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, সেই কারণে এখানটা একটা 3 বসলো। দাদা হাইড্রোক্সাইডের কি তাহলে 1? একদমই তাই। আচ্ছা দাদা এবার বলো আর কি তৈরি হবে? আমি বলছি দেখ, অ্যামোনিয়াম পার্ট রয়েছে আর ক্লোরাইড পার্ট রয়েছে, তাহলে এখান থেকে আর কি তৈরি হতে পারে? ভাই অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হতে পারে। এইবার তুই আমাকে একটা কথা বল, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা তৈরি হলো সেটা কি আমার মেন প্রোডাক্ট ছিল? একদমই নয়। কোনটা আমার মেন প্রোডাক্ট? এইটা আমার মেন প্রোডাক্ট, যেটা কিন্তু একটা অধক্ষেপ। তুই বলবি দাদা কি, মানে এটা রংটা কি? এর রংটা কিন্তু হচ্ছে হোয়াইট, এবং এটা কিন্তু একটা জেলির মতো পদার্থ হয়। তোকে কিন্তু এত কথা জিজ্ঞাসা করেনি, তোকে বলে দিয়েছে তার সংকেতটা লিখতে হবে। তুই যদি শুধু এইটুকুই লিখে দিতিস তাহলেই কিন্তু তোর অপশন হয়ে যেত। আর অধক্ষেপ বলে এরকম নিচের দিকে একটা অ্যারো দিয়ে দিবি। ঠিক আছে, চলো দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? একটু আগে বলে দিয়েছি, উত্তর হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, NaNO2। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়? ভাই অ্যামোনিয়া শনাক্তকরণ বিক্রিয়া তামাটে বাদামি বর্ণ উৎপন্ন হয়। কোনো কোনো জায়গার মধ্যে তামাটে লেখা থাকে, কোনো কোনো জায়গার মধ্যে বাদামি লেখা থাকে। ঠিক আছে, চল দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করে দিয়েছে। ভাই কি অদক্ষেপ পড়েছে? তার সংকেত লিখতে বলেছে। দেখ সংকেত লেখাটা খুব সহজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বিক্রিয়াটা একটুখানি জাস্ট বলে দিই। এই বিক্রিয়াটা আরেক রকম ভাবে প্রশ্ন করতে পারে যে রূপোর জিনিসপত্র বায়ুতে দীর্ঘদিন রেখে দিলে কালো হয়ে যায় কেন? তার কারণটা হচ্ছে এই যে সিলভার নাইট্রেট আছে AgNO3, তার যে জলীয় দ্রবণ মানে ধর অ্যাকুয়াস সলিউশন, এর সাথে ধর আমি H2S গ্যাস মেশাচ্ছি, তাহলে যেটা উৎপন্ন হয় সেটা একটুখানি ভালো করে দেখে নে কিভাবে উৎপন্ন হয়। দেখ এই যে Ag আছে মানে সিলভার, তার যোজ্যতা হচ্ছে 1। এই যে সালফাইড আছে H2- তার যোজ্যতা হচ্ছে 2। এরা যখন ক্রস করবে তখন Ag2S তৈরি করবে। এই Ag2S যে সলিড উৎপন্ন হলো সেটা কিন্তু কালো বর্ণের একটা পদার্থ হয়। এই জন্যই রূপোর জিনিসপত্র বায়ুতে রেখে দিলে কালো হয়ে যায়। যাক, তোর উত্তরটাও চলে এলো, যে অদক্ষেপ পরে তার সংকেতটা লেখো Ag2S। এর সাথে দাদা কি উৎপন্ন হয় না, H আর NO3 মিলে HNO3 তৈরি করবে। আমি বললাম একদম, তার মানে দাদা এখানটা একটা 2 দিতে হবে। একদমই তাই। চলো তাহলে আমি আশা করতে পারি বিক্রিয়াটা তো হয়ে গেল। নেক্সট কি বলে দিয়েছে? বলে দিয়েছে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। ভাই ম্যাগনেসিয়াম নাইট্রাইড যৌগটার নাম। তোকে যদি একটু বিক্রিয়াটা লিখতে বলে তাহলে ম্যাগনেসিয়ামের সাথে ধর নাইট্রোজেনের তুই একটু রিয়াকশন করিয়ে দে, যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে Mg3N2। তুই বলবি দাদা এটাই কি করে হবে? আমি বললাম দেখ ভাই, ম্যাগনেসিয়াম যেটা আছে তার যোজ্যতা 2 হয়, নাইট্রোজেনের যোজ্যতা 3 হয়, সেই কারণে ক্রস হয়ে Mg3N2 হয়ে গেল, যেটাকে ম্যাগনেসিয়াম নাইট্রাইডও বলা হয়ে থাকে। চল দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়। ভাই অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যে ক্ষারীয় প্রকৃতি সেটা তোকে একটু আগে আমি সমীকরণের মাধ্যমে শিখিয়ে দিয়েছি, কিন্তু তুই লিটমাসের মাধ্যমে বুঝবি কি করে? আমরা প্রত্যেকে জানি যে ক্ষার লাল লিটমাসকে
নীল লিটমাসে কনভার্ট করে দেয়। তার মানে আমরা যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণের মধ্যে একটা লাল লিটমাস কাগজ ডোবাই, তাহলে আমরা দেখতে পাবো যে সেটা নীল লিটমাসে পরিণত হয়ে যাচ্ছে। সেটার মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা নিশ্চয়ই ক্ষারীয় প্রকৃতির দ্রবণ। নেক্সট দেখা যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2S এর মধ্যে বিক্রিয়া করাচ্ছে। ভাই এখানটায় বুঝতেই পারছিস NaHS তৈরি হবে। তুই বলবি দাদা কেন? তার কারণ এই যে যখন NaOH এর সঙ্গে H2S এর রিয়াকশনটা হচ্ছে, তখন দেখ ভালো করে বিষয়টা বুঝবে কিন্তু, হ্যাঁ, এই যে H2S এটার মধ্যে দুখানা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, এই জন্য এটা একটা দ্বিক্ষারীয় মৃদু অ্যাসিড রূপে কাজ করে। এখন বিষয়টা বোঝ, যখন এটা ক্ষারের সঙ্গে রিয়াকশন করছে, তাহলে প্রথমে দেখ একটা NaOH দিয়ে রিয়াকশন হচ্ছে, ওই জন্য একটা সোডিয়াম একটা হাইড্রোজেনের পরিবর্তে বসবে। তাহলে এখান দিয়ে উৎপন্ন কি হয়ে যাবে বল? Na। একটা হাইড্রোজেনকে সরিয়ে বসালি তুই, সেটা একটা হাইড্রোজেন রয়ে গেল, আর একটা সালফাইড তুই বসিয়ে দিলি, তাহলে এখান থেকে দেখ H2S থেকে তৈরি হয়ে গেল NaHS। ঠিক আছে, এবার যে হাইড্রোজেনটা এখান থেকে বেরোলো সেটা OH এর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে বল? জল তৈরি করবে। গল্প শেষ। এইবার আমাকে একটা কথা বল, যদি দাদা এখানটায় দুটো সোডিয়াম দিয়ে দিত তাহলে কি উৎপন্ন হতো সেটা কমেন্ট করে জানাও। দুটো হাইড্রোজেনই রিপ্লেস হয়ে যেত। চল দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে ইউরিয়ার একটা ব্যবহার লেখো। ভাই ইউরিয়া জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কি? নিশ্চয়ই বুঝতেই পারছিস, জৈব যৌগটি হচ্ছে ইউরিয়া। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে কোন অজৈব যৌগ থেকে সেটা প্রস্তুত করা হয়েছিল? কেউ কি বলতে পারবি? আমার মনে হয় এটা কেউ পারবি না, আমি বলে দিচ্ছি, অ্যামোনিয়াম সায়ানেট থেকে প্রস্তুত করা হয়েছিল। ঠিক আছে, মনে রাখবি জিনিসটা। চল দেখি পরেরটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে নাইট্রোজেনের আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো। ভাই দেখ, নাইট্রোজেন যেটা আছে সেটা হচ্ছে N∧N। এখন বিষয়টা একটুখানি ভালো করে বুঝে দেখ, এই যে এদের মধ্যে সমযোজী ত্রিবন্ধনটা আছে সেটা কত শক্তিশালী বুঝতে পারছিস? এইটাকে ভেঙে এই নাইট্রোজেনটাকে রিয়াকশন করানো ইজ আ ভেরি ডিফিকাল্ট জব। সেই জন্যই কিন্তু নাইট্রোজেন একটু নিষ্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে। পরের প্রশ্নটা দেখ কি বলে দিয়েছে। বলে দিয়েছে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাই অক্সাইড, অপরটি কি? অপরটি অবশ্যই অ্যামোনিয়া। চলো দেখা যাক পরেরটা। বলে দিয়েছে বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আর অক্সিজেন। বুঝতেই কিন্তু পারছিস, বারবার একই ধরনের প্রশ্নগুলো কিন্তু রিপিট হচ্ছে। এটাই আমার এই সেশনটা করার উদ্দেশ্য ছিল, যে তোদেরকে দেখানো যে কি টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে। এটা কিন্তু আমি অলরেডি করে দিয়েছি, কমেন্ট করে জানা। চল দেখি পরেরটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম আর সংকেত লিখতে হবে। ভাই জৈব সার তো ইউরিয়া হবে, আর ইউরিয়ার যে সংকেত সেটাও কিন্তু তোরা প্রত্যেকে জানিস। যারা যারা জানিস না, ওয়ান শট রিভিশনটা দেখে নিচ্ছিস। ইউরিয়ার সংকেতটা হচ্ছে NH2CO NH2। চল দেখ পরেরটা কি বলে দিয়েছে। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2। হ্যাঁ এটা তো হয়ে গেছে ভাই। চল পরেরটা দেখি। বলে দিয়েছে মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? ইউরিয়া ব্যবহার করা হয়। তোরা প্রত্যেকে মেলামাইনের সংকেতটা কমেন্ট করে জানা কিন্তু আমাকে তাড়াতাড়ি করে। চলো দেখা যাক কি বলে দিয়েছে। 13 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন VSQ এর। বলে দিয়েছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? বুঝতেই পারছিস, K2O এবং অ্যালুমিনা মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া লেখো। বুঝতেই পারছিস ভাই, নাইট্রোলিম তৈরির একটা বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন। বলে দিয়েছে ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেন। মনে রাখবি এই বিক্রিয়াটা 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে হয়। এবং এখানে উৎপন্ন কি হয় দেখ, দুটো নাইট্রোজেন আছে, আমি এরকম এরকম করে লিখে দিলাম। এই যে কার্বনটা আছে সেই কার্বনটাকে আমি এদের মাঝে বসালাম, আর এই ক্যালসিয়ামটা যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। আর দেখ একটা কার্বন এখনো পড়ে আছে, সেটাকে আলাদা করে লিখে দিলাম। মানে দাদা এইটা হবে শূন্যস্থানের মধ্যে? আমি বললাম একদম। এটার নাম কি? ক্যালসিয়াম সায়ানামাইড। এবং এই ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বাদামি বর্ণের যে মিশ্রণ, সেইটার নাম হচ্ছে নাইট্রোলিম। এই নাইট্রোলিম কিন্তু জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমাদের পরীক্ষাতে যা যা MCQ, যা যা VSQ 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত এসছে, আমরা সেগুলোকে কিন্তু কমপ্লিট করে দিলাম অজৈব রসায়ন থেকে, উইথ তাদের প্রপার কনসেপচুয়াল অ্যানালিসিস। এরকমভাবেই কিন্তু তোরা যদি SAQ এবং LAQটা পেতে চাস, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটার মধ্যে 100+ লাইক আর 30+ কমেন্ট করে দে। যদি আজকেই করে দিস তাহলে আজকেই দিয়ে দেবো, যদি কালকে করে দিস তো কালকে দিয়ে দেবো, যদি পরশু করে দিস তো তারপরের দিন দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে ব্যাপার, যত তাড়াতাড়ি তোরা করে দিতে পারবি তত তাড়াতাড়ি কিন্তু এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই ধামাকা করতে থেকো। দেখা হচ্ছে সবার সাথে, টাটা।